ইচ্ছে উড়ানে আপনাকে স্বাগত। আজ আমরা যে গল্পটির সঙ্গে থাকব সেই গল্পটির নাম ভণ্ডুল মামার বাড়ি। গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। পাড়াগাঁয়ের মাইনার স্কুল। মাঝে মাঝে ভিজিট করতে আসি, আর কোথাও থাকবার জায়গা নেই। হেডমাস্টার অবিনাশবাবুর ওখানেই উঠতে হয়। অবিনাশবাবুকে লাগেও ভালো। বছর 42 বয়স, একহারা চেহারা, বেশ ভাবুক লোক। বেশি গোলমাল ঝঞ্ঝাট পছন্দ করেন না। কাজেই জীবনের পথে বাধা ঠেলে অগ্রসর না হতে পেরে দেবলহাটি মাইনার স্কুলের প্রধান শিক্ষক রূপে 15 বছর কাটিয়ে দিলেন, এবং বাকি 15টা বছর যে এখানেই কাটাবেন তার সম্ভাবনা 16 আনার উপরে 17 আনা। কার্তিক মাসের শেষে হেমন্ত সন্ধ্যা। স্কুলের বারান্দাতে ক্লাসরুমের দুখানা চেয়ার টেনে নিয়ে আমরা গল্প করছিলাম। সামনেই একটা ছোট মাঠ, একপাশে একটা বড় হুঁদ গাছ, একপাশে একটা মজা পুকুর। সামনের কাঁচা রাস্তাটা গ্রামের বাজারের দিকে গিয়েছে। স্থানটা নির্জন। চায়ের কোনো ব্যবস্থা এখানে হওয়া সম্ভব নয় তা জানি। একটি গরিব ছাত্র হেডমাস্টারের বাসায় থেকে পড়ে আর তাঁর হাট বাজার করে। সে এসে 2 রেকাবিতে ঘি মাখানো রুটি, আলু চচ্চড়ি ও একটু গুড় রেখে গেল। আমি বললুম, অবিনাশবাবু, বেশ ঠান্ডা পড়েছে, বেশ গরম মুড়ি খাবার ইচ্ছে হচ্ছে, কিন্তু হ্যাঁ, ওখানায় শোন শোন শোন, যাদিকে একবার গঙ্গার বউয়ের বাড়ি, আমার নাম করে বলগে 2টি গরম মুড়ি ভেজে দেয় যেন এক্ষুনি। আমি বললুম, অভাবে চাল ভাজা। তারপর গল্প গুজবে আধ ঘন্টা কেটে গেল। অবিনাশবাবু কথা বলতে বলতে কেমন অন্যমনস্কভাবে মাঝে মাঝে বাঁধারের মজা পুকুরটার দিকে চাইছিলেন। হঠাৎ বললেন, মুড়ি আসুক, একটা গল্প বলি, ততক্ষণ শুনুন ইন্সপেক্টর বাবু। এরকম শীতের সন্ধ্যাতে এই কথাটা মনে পড়ে। আপনাকে পেয়ে মনে এত আনন্দ হয়। এখানকার লোকজন দেখছেন তো, সব দোকানদার। লেখাপড়ার কোনো চর্চা নেই। ছেলেপিলেকে লেখাপড়া শেখাই এই জন্যে যে কোনো রকমে ধারাপাত আর শুভঙ্করীটা শেষ করাতে পারলেই দাঁড়ি ধরাবে। কারো সঙ্গে কথা বলে সুখ পাইনে। ঝাল মশলা দরের কথা কাহাতক আলোচনা করি বলুন? ভদ্রঘরের ছেলে, না হয় এসে পড়েছি পেটের দায়ে এই পাণ্ডববর্জিত দেশে, কিন্তু তা বলে মনটা তো। কলেজের 2-4 ক্লাস চোখে দেখেছিলামও বটে, পড়াশুনো না হয় নাই করেছি। দেখলাম অবিনাশবাবু কলেজের দিনগুলোর কথা এখনো ভুলতে পারেননি। বেচারির জীবনে জাঁকজমক নেই, আত্মপ্রতিষ্ঠার দুরাশা নেই, সাহসও বোধ করি নেই। তার যা কিছু অভিজ্ঞতা, যা কিছু কর্মনৈপুণ্য, সবই এই অনাড়ম্বর সরল জীবনধারাকে আশ্রয় করে। কলেজের দিনগুলোতেই শহরের মুখ দেখেছিলেন। আড়ম্বর বা বিলাসিতা, মনেরই বলুন বা দেহেরই বলুন, ওই কলেজের কটা বছরেই তার আরম্ভ ও শেষ। সে দিনগুলো যত দূরে গিয়ে পড়েছে, রঙিন স্মৃতির প্রলেপ তাদের উপর যে তত বিচিত্র ও মোহময় হয়ে পড়বে, এটা খুব স্বাভাবিক বটে। অবিনাশবাবু তামাক ধরিয়ে আমার হাতে দিয়ে আবার বলতে শুরু করলেন, হুগলি জেলার কোনো এক গ্রামে ছিল আমার মামার বাড়ি। আমি জিজ্ঞেস করলাম, ছিল কেন, এখন নেই? সে কথা পরে বলছি। না, এখন নেই ধরে নিতে পারেন। কেন যে নেই তার সঙ্গে এই গল্পের একটা সম্বন্ধ আছে। গল্পটা শুনলেই বুঝবেন। হুগলি জেলার কোনো এক গ্রামে আমার মামার বাড়ি ছিল। ছেলেবেলায় যখন সর্বপ্রথম মায়ের সঙ্গে সেখানে যাই, তখন আমার বয়স বছর 5। আমাদের মামার বাড়ির পাড়ায় 8-9 ঘর ব্রাহ্মণের বাস। ঘেঁষাঘেঁষি বসতি। এক চালে আগুন লাগলে পাড়া শুদ্ধ পুড়ে যায় এমন অবস্থা। কোঠাবাড়ি ছিল কেবল আমার মামাদের,
আর সব খড়ের ছাউনি, ছোট বড় আটচালা ঘর। এপাড়া থেকে ওপাড়া যাবার পথে একটা বড় আম কাঁঠালের বাগান, বন জঙ্গল, সজনে গাছ ও দু একটা ডোবা। বন জঙ্গলের মধ্যে দিয়ে অনেক দূর গেলে তবে ওপাড়ার প্রথম বাড়িটা। সেই বন জঙ্গলের মধ্যে কাদের একটা কোঠা বাড়ি খানিকটা গাঁথা হচ্ছে। সেবার কিছুদিন থেকে চলে আসবার পর আবার যখন মামার বাড়ি গেলুম, তখন আমার বয়স 8 বছর। গ্রামটা অনেক দিন পরে দেখতে বেরিয়ে চোখে পড়ল এপাড়ার ওপাড়ার মধ্যে বাঁদিকে ডোবার ধারে একটা জায়গা। একটু অবাক হয়ে গেলাম। ডোবার পাড়ের জঙ্গল অনেকটা কাটানো, কাদের একটা কোঠা বাড়ি খানিকটা গাঁথা অবস্থায় দাঁড়িয়ে। কিন্তু মনে হলো অনেক দিন গাঁথুনির কাজ বন্ধ আছে, যে জন্যেই হোক। কারণ ভিতরে গায়ে ও ঘরের মেঝেতে ছোট বড় ভাঁটশাওড়ার গাছ গজিয়েছে। চুনসুরকি মাখার ছোট খানাতে পর্যন্ত বনমূলোর চারা। মনে পড়ল সেবারে সে বাড়িটা গাঁথা হচ্ছে দেখেছিলুম। এখনো গাঁথা শেষ হয়নি তো। কারা বাড়ি তুলছে? ছুটে গিয়ে দিদিমাকে জিজ্ঞেস করলুম, কারা ওখানে বাড়ি করছে দিদিমা? সেবারে সে দেখে গিয়েছি, এখনো শেষ হয়নি। তোর এত কথাও মনে আছে? ও তোর ভন্ডুল মামা বাড়ি করছে। এখানে তো থাকে না, তাই দেখাশোনার অভাবে গাঁথুনি এগুচ্ছে না। আমার ভারী কৌতূহল হলো। সাগ্রহে বললুম, ভন্ডুল মামা কোথায় থাকে দিদিমা? ভন্ডুল মামা কে? ভন্ডুল রেলে চাকরি করে, লালমনিরহাটে না কোথায় থাকে। আমাদের গাঁয়েই ছেলেবেলায় থাকতো, বাড়িঘর তো ছিল না। ও পাড়ার মুখুজ্জে বাড়ির ভাগ্নে, চাকরি বাকরি করছে, ছেলেপুলে হয়েছে, একটা আস্তানা তো চাই। তাই টাকা পাঠিয়ে দেয়, মুখুজ্জেরা মিস্ত্রি লাগিয়ে ঘরদোর শুরু করে দিয়েছে। নিজে ছুটিতে এসে মাঝে মাঝে দেখাশোনা করে। আমি ছাড়বার পাত্র নই। বললুম, তবে বাড়ি গাঁথা হচ্ছে না কেন? মুখুজ্জেরা তো দেখলেই পারে। তা নয়, সব সময় তো টাকা পাঠাতে পারে না। যখন পাঠায় তখন মিস্ত্রি লাগানো হয়। কি জানি কেন সেই থেকে এই ভন্ডুল মামা ও তাঁর আধগাঁথা বাড়িটা আমার মনে একটা অদ্ভুত স্থান অধিকার করে রইল। রূপকথার রাজপুত্রের মতোই এই ভন্ডুল মামা হয়ে রইলেন অবাস্তব, স্পর্শের অতীত, দর্শনের অতীত এক মানুষ রাজ্যের অধিবাসী। তার চাকরির স্থান লালমনিরহাট, সঙ্গে তার ছেলে মেয়ে। তার টাকা পাঠাবার ক্ষমতা বা অক্ষমতাও যেন কোথায় আমার ব্যক্তিগত সহানুভূতির বিষয়বস্তু হয়ে দাঁড়ালো। অথচ কেন এসব হলো তার কোনো ন্যায়সঙ্গত কারণ আজও মনের মধ্যে খুঁজে পাই না। কতবার দিদিমাদের চিলে কোঠার ছাতে শুয়ে দিদিমার মুখে রূপকথা শুনতে শুনতে অন্যমনস্ক মনে ভেবেছি, লালমনিরহাট থেকে ভন্ডুল মামা আবার কবে টাকা পাঠাবে বাড়ি গাঁথার জন্যে? না, এবার বোধ হয় নিজে আসবে। মুখুজ্জেরা বোধ হয় ভন্ডুল মামার টাকা চুরি করে, তাই ওদের হাতে আর টাকা দেবে না। ব্যঙ্গমা ব্যঙ্গমীর গল্পের ফাঁকে দিদিমাকে কখনো বা জিজ্ঞেস করি, লালমনিরহাট কোথায় দিদিমা? দিদিমা অবাক হয়ে বলেন, লালমনিরহাট? কেন, তাতে তোর হঠাৎ কি দরকার পড়ল? তা কি জানি বাপু, কোথায় লালমনিরহাট? নে নে, না শুনিস তো আমায় রেহাই দে। রাত্রিরে এখন গিয়ে আমায় দুটো মোচা কুটে রাখতে হবে, ঠাকুর ঘরের বাসন বের করতে হবে, ছিষ্টির কাজ পড়ে রয়েছে। তোমায় নিয়ে সারা রাত গল্প করলে তো আমার চলবে না। আমি অপ্রতিভের সুরে বলতুম, না দিদিমা, গল্প বলো, যেও না। আচ্ছা, মন দিয়ে শুনছি। এরপরে আবার মামার বাড়ি গেলুম বছর 2 পরে।
এই 2 বছরের মধ্যে আমি কিন্তু ভন্ডুল মামার বাড়ির কথা ভুলে যাইনি। শীতের সন্ধ্যায় গোয়ালের সাঁজালের ধোঁয়ায় আমাদের পুকুর পাড়টা ভরে যেত। বনের গাছপালাগুলো যেন অস্পষ্ট, যেন মনে হতো সন্ধ্যায় কুয়াশা হয়েছে বুঝি আজ। এই দিকে চাইলেই আমার অমনি মনে পড়ত ভন্ডুল মামার সেই তৈরি কোঠা বাড়িটার কথা। এমনি শ্যাওড়া বনে ঘেরা পুকুর পাড়ে এতদিনে কতটা গাঁথা হলো কে জানে। এতদিন নিশ্চয়ই ভন্ডুল মামা মুখুজ্জে বাড়ির টাকা পাঠিয়েছে। মামার বাড়িতে রাতে এসে পৌঁছালাম। সকালে ওই পথে বেড়াতে গিয়ে দেখি, ও মা, এ কি, ভন্ডুল মামার বাড়িটা যেমন তেমনি পড়ে আছে। 4-5 বছর আগে যতটা গাঁথা দেখে গিয়েছিলাম, গাঁথুনির কাজ তার বেশি আর একটুও এগোয়নি। বনে জঙ্গলে একেবারে ভর্তি। ইটের গাঁথুনির ফাঁকে বট অশ্বত্থের বড় বড় চারা। আহা, ভন্ডুল মামা বোধ হয় টাকা পাঠাতে পারেনি আর। ভন্ডুল মামার সম্বন্ধে সেবার অনেক কথা শুনলাম। ভন্ডুল মামা লালমনিরহাটে নেই, সান্তাহারে বদলি হয়েছে। তার এখন 2 ছেলে 2 মেয়ে। বড় ছেলেটি আমারই বয়সী। ভন্ডুল মামার মা সম্প্রতি মারা গিয়েছে। বড় ছেলেটির পৈতে হবে সামনের চৈত্র মাসে। এই সময়ে ওরা দেশে আসতে পারে, কিন্তু সেবার চৈত্র মাসের আগেই দেশে ফিরলুম। ভন্ডুল মামার সঙ্গে আর যোগাযোগ হয়ে উঠল না। বছর 3 পরে দোলের সময় মামার বাড়ির দোলের মেলা খুব বিখ্যাত। নানা জায়গা থেকে দোকান পসারের আমদানি হয়। আমি মায়ের কাছে আবদার শুরু করলুম, এবার আমি একা একা রেলে চড়ে মেলা দেখতে যাব মামার বাড়ি। আমায় একা ছেড়ে দিতে বাবার ভয়ানক আপত্তি। অবশেষে অনেক কান্নাকাটির পর তাকে রাজি করানো গেল। সারা পথ সে কি আনন্দ! একা টিকিট করে রেলে চড়ে মামার বাড়ি চলেছি। জীবনে এই সর্বপ্রথম একা বাড়ির বার হয়েছি। সেই আনন্দে সারা পথ আত্মহারা। কিন্তু এই সুখ সইল না। মামার বাড়ির স্টেশনে নেমেই কিরকম হোঁচট খেয়ে প্ল্যাটফর্মের কাঁকড়ের ওপর পড়ে গিয়ে আমার হাঁটু ক্ষতবিক্ষত হয়ে গেল। অতি কষ্টে মামার বাড়ি পৌঁছে বিছানা নিলুম। পরদিন সকালে উঠতে গিয়ে দেখি আর উঠতে পারি নে। 2 হাঁটুই বেজায় টাটিয়েছে, সঙ্গে সঙ্গে জ্বর। কোথা দিয়ে দোল কেটে গেল টেরও পেলুম না। দিদিমাকে অনুরোধ করলুম বাড়িতে যেন তাঁরা চিঠি না লেখেন যে আমি আসবার সময় স্টেশনে পড়ে গিয়ে হাঁটু কেটে ফেলেছি। সেরে উঠে বেড়াতে বেরিয়ে একদিন দেখি ভন্ডুল মামার বাড়িটা অনেক দূর গাঁথা হয়ে গেছে। কাঠ থামাল পর্যন্ত গাঁথা হয়েছে, কিন্তু কড়ি এখনো বসানো হয়নি। হঠাৎ এত খুশি হয়ে উঠলুম যে আছাড় খেয়ে হাঁটু কাটার কথা টের পেলে বাবা কি বলবেন, তখনকার মতো সে দুশ্চিন্তা মন থেকে মুছে গেল। উৎসাহে ও কৌতূহলে এক দৌড়ে ভন্ডুল মামার বাড়িতে গিয়ে হাজির। গাঁথুনি অনেকদিন বন্ধ আছে মনে হলো। গত বর্ষার পর বোধ হয় আর মিস্ত্রি আসেনি। ঘরের মেঝেতে খুব জঙ্গল গজিয়েছে। গাঁথুনির ফাঁকে ফাঁকে আমরুল শাকের গাছ। বাড়ির উঠোনে বড় একটা সজনে গাছ প্রথম ফাল্গুনে ফুলের খই ফুটেছে। ঘুরে ঘুরে দেখলুম ভন্ডুল মামার বাড়িতে 3টি ঘর। একটা ছোট দালান, মাঝে একটা সিঁড়ির ঘর। 8-10 ধাপ সিঁড়ি গাঁথা হয়ে গেছে। ওদিকের বড় ঘরটা বোধ হয় ভন্ডুল মামার। মাঝের ঘরটাতে ছেলেমেয়েরা থাকবে। ভন্ডুল মামার কি বাপ আছে কে জানে? তিনি বোধ হয় থাকবেন সিঁড়ির এপাশের ঘরটাতে। রান্নাঘর কোথায় হবে? বোধ হয় উঠোনের ওই এক পাশে ওই সজনে গাছটার তলায়। ভন্ডুল মামা ছেলে মেয়ে নিয়ে যখন এসে বাস করবে, তখন এদের উঠোনে কি আর এমন জঙ্গল থাকবে? ছেলেমেয়েরা ছুটোছুটি দৌড়দৌড়ি করে খেলবে। হয়তো বাড়িতে সত্যনারায়ণের সিন্নি দেবে পূর্ণিমায় কি সংক্রান্তিতে। পুকুর পাড়ের এই জঙ্গলি চেহারা তখন একেবারে বদলে যাবে যে।
আমার মামার বাড়ির এপাড়াতে এক ঘর লোক বাড়বে। ওপাড়া থেকে খেলা করে ফেরবার পথে সন্ধে হয়ে গেলেও আর ভাবনা থাকবে না। ওদের বাড়িতে আলো জ্বলবে, ছেলেমেয়েরা কথা বলবে, কিসের আর তখন ভয়, দিব্যি চলে যাবে। আরও বছর 2 কেটে গেল। 3rd ক্লাসে পড়ি। মামার বাড়ি একাই গেলুম। একাই এখন সব জায়গায় যাই। ভন্ডুল মামার বাড়ির ছাদ পেটানো হয়ে গিয়েছে, সিমেন্টের মেঝে। দালানের বাইরে রোয়াক হয়েছে কবে আমি দেখিনি তো। রোয়াকের ওপর কেমন টিনের ঢালু ছাদ, কেবল একটুখানি এখনো বাকি। দরজার জানলায় এখনো কপাট বসানো হয়নি। বাহ, ভন্ডুল মামার বাড়ি তাহলে হয়ে গেল। ভন্ডুল মামা নাকি আজকাল বড় সুদখোর হয়ে উঠেছেন। মাঝে মাঝে গাঁয়ে আসেন, চড়া সুদে লোকজনকে টাকা ধার দেন, বাড়ি দেখাশোনা করেন, আবার চলে যান। মাস কতক পরে আবার এসে কাবুলিওয়ালার মতো চড়াও হয়ে সুদ আদায় করেন। গাঁয়ের লোক তার নাম রেখেছে রত্ন দত্ত। তারপর এলো একটা সুদীর্ঘ ব্যবধান। ছেলেবেলার মতো মামার বাড়িতে আর তত যাইনে, গেলেও 1-8 দিন থাকি। সেই 1-8 দিনের মধ্যে পথে যেতে যেতে হয়তো দেখি জঙ্গলের মধ্যে ভন্ডুল মামার বাড়িটা তেমনি জনহীন হয়ে পড়ে আছে। বন জঙ্গল চারিপাশে আরও গভীরতর। কেউ কোনোদিন ও বাড়িতে পা দিয়েছে বলে মনে হয় না। একটা ছন্ন ছাড়া, লক্ষ্মী ছাড়া চেহারা। শীতের সন্ধ্যায়, বর্ষার দিনে, চৈত্র বৈশাখের দুপুরে কতবার ও বাড়িটা দেখেছি, সেই একই মূর্তি। এমনি করে বছর কয়েক কেটে গেল। ক্রমে এন্ট্রান্স পাস দিয়ে কলকাতায় এসে কলেজে ঢুকলুম। সেবার 2nd ইয়ারের শেষ, FA দেব। কি একটা দরকারে মামার বাড়ি গিয়েছি। বোধ করি মাঘ মাসের শেষ। দুপুরে পুবের ঘরে জানলার ধারে খাটে শুয়ে আছি, বোধহয় একখানা লজিকের বই পড়ছি। এমন সময়ে একজন কালো শীর্ণকায় প্রৌঢ় লোক ঘরে ঢুকলেন। বড় মামিমা বললেন, এই তোর ভন্ডুল মামা, প্রণাম কর। আমার সে ছেলেবেলাকার মনের অনেক পরিবর্তন হয়ে গিয়েছিল। বয়স হয়েছে, কলেজে পড়ি, নানা ধরনের লোকের সঙ্গে মিশেছি। সুরেন বারুজ্জে ও বিপিন পালের বক্তৃতা শুনেছি, স্বদেশী মিটিংয়ে ভলেন্টিয়ারি করেছি। জীবনের দৃষ্টিভঙ্গিই গেছে বদলে। তখন মনের কোনো গভীর তলদেশে আরও 5টা পুরনো দিনের আদর্শের ও কৌতূহলের বস্তুর স্তূপের মধ্যে ভন্ডুল মামা ও তাঁর বাড়িও চাপা পড়ে গিয়েছে। তাই ঈষৎ অবজ্ঞা মিশ্রিত চোখে সামান্য একটু কৌতূহলের সঙ্গে চেয়ে দেখলুম মাত্র। ভন্ডুল মামার বয়স 50-এর ওপর হবে। টিকিতে একটা মাদুলি বাঁধা, গলায় কিসের মালা, কাঁচা পাকা এক মুখ দাড়ি। এই সেই ছেলেবেলাকার ভন্ডুল মামা। উদাসীনভাবে প্রণামটা সেরে ফেললুম। ভন্ডুল মামা কিন্তু আমার সঙ্গে খুব আলাপ করলেন, একটু গায়ে পড়েই যেন। আমি কোন কলেজে পড়ি, কোন মেসে থাকি, কবে আমার পরীক্ষা ইত্যাদি নানা প্রশ্নে আমায় জ্বালাতন করে তুললেন। আজকাল তিনি কলকাতায় চাকরি করেন, বাগবাজারে বাসা। তার বড় ছেলেও এবার ম্যাট্রিক দিয়ে 1st ইয়ারে পড়ছে, এসব খবরও দিলেন। আমি জিজ্ঞেস করলুম, আপনাদের এখানকার বাড়িতে ছেলে মেয়ে আনবেন না? ভন্ডুল মামা বললেন, আনবো, শিগগিরই আনবো বাবা। এখনো একটু বাকি আছে, একটা রান্নাঘর আর একটা কুয়ো, এ দুটো করতে পারলেই সব এনে ফেলি। কলকাতায় বাসা ভাড়া, দুধের খরচ জোগাতেই, সেই জন্যেই তো খেয়ে না খেয়ে দেশে বাড়িটা করলুম। তবে ওই একটুখানি যা বাকি আছে, তাছাড়া চিলেকোঠার ছাদটা এখনো। এইবারেই ভাবছি শ্রাবণ মাসের দিকে ওটাও শেষ করব। বলে কি, এখনো বাকি? জ্ঞান হয়ে পর্যন্ত দেখে আসছি ভন্ডুল মামার বাড়ি উঠছে।
এ তাজমহল নির্মাণের শেষ বেঁচে থেকে দেখে যেতে পারবো তো? ভণ্ডুল মামা আপন মনেই বলে যেতে লাগলেন, সামান্য চাকরি, ছাপোষা মানুষ বাবা, কাচ্চা বাচ্চা খাইয়ে যা থাকে তাতেই তো বাড়ি হবে। এখন তো বাসায় বাসায় কাটছে, আজ যদি চাকরি যায় তবে ছেলে পুলে নিয়ে কোথায় দাঁড়াবো? তাই ভেবে আজ 14-15 বছর ধরে একটু একটু করে বাড়িটা তুলছি। তবে এইবার আর দেরি হবে না, আসছে বছর সব এনে ফেলবো। জায়গাটা বড় ভালোবাসি। ভণ্ডুল মামা বললেন তো 14-15 বছর, কিন্তু আমার মনে হলো ভণ্ডুল মামার বাড়ি উঠছে আজ থেকে নয়। জীবনের পিছন ফিরে চেয়ে দেখলে যত দূর দৃষ্টি চলে তত কাল ধরে, যেন অনন্তকাল, অনন্ত যুগ ধরে ভণ্ডুল মামার বাড়ির ইট একখানির পর আর একখানি উঠছে। শিশু থেকে কবে বালক হয়েছিলুম, বালক থেকে কিশোর, কৈশোর কেটে গিয়ে এখন প্রথম যৌবনের উন্মেষ। আমার মনে এই অনাদ্যন্ত মহাকাশ বেয়ে কত শত জন্ম মৃত্যু, সৃষ্টি ও পরিবর্তনের ইতিহাসের মধ্যে দিয়ে ভণ্ডুল মামার বাড়ি হয়েই চলেছে। ওরও বুঝি আদিও নেই, অন্তও নেই। পরের বছর আবার ভণ্ডুল মামার সঙ্গে কলকাতাতেই দেখা। আমি তখন 3rd ইয়ারে পড়ি। ভণ্ডুল মামা বললেন, এসো একবার আমাদের বাসায়, তোমার মামি তোমায় দেখলে খুশি হবে। সামনের রবিবার তোমার নেমন্তন্ন রইল, অবশ্যই যাবে। গেলুম। ভণ্ডুল মামার ছেলেদের সঙ্গেও আলাপ হলো। ভণ্ডুল মামা অনুযোগের সুরে বললেন, ওদের বলি যা একবার এই সময়ে, আষাঢ় মাসে দেশে গিয়ে উঠোনে খাসা বরবটি আর শিম লাগিয়ে রেখে এসেছি, মাচাও বেঁধে রেখে এসেছি। তা কেউ কি কথা শোনে? মামিমা ঝংকার দিয়ে বলে উঠলেন, যাবে সেখানে কেমন করে শুনি? কোনো ঘরে বাস করবার জন্যই ছাদ ফুটো হয়ে জল পড়ে, জলের ব্যবস্থা নেই বাড়িতে, শুধু শিম আর বরবটি পাতা চিবিয়ে তো মানুষে, তাতে আবার বাড়ি হাট আলগা, পাঁচিল নেই। ভণ্ডুল মামা মৃদু প্রতিবাদের সুরে ভয়ে ভয়ে যা বললেন তার মর্ম এই যে, মানুষ বাস না করলেই বাড়িতে বট অশ্বত্থের গাছ হয়। ছাদ আঁটা হয়ে গেছে আজ অনেক দিন, কিন্তু কেউ বাস তো করে না, বাড়ি কাজেই খারাপ হতে থাকে। তবুও তিনি বছরে 2-3 বার যান বলে এখনো ঘরদোর টিকে আছে। পাতকুয়োর আর কত খরচ, চৈত্র মাসের দিকে না হয় করে দেওয়া যাবে। আর তোমরা সবাই যদি যাও, পাঁচিল আষাঢ় মাসেই করে দেওয়া যাবে। বুঝলুম পাঁচিল পাতকুয়ো এখনো বাকি। ভণ্ডুল মামার বাড়ি এখনো শেষ হয়নি, এখনো কিছু বাকি আছে। কিন্তু এতদিন ধরে ব্যাপারটা চলছে যে একদিক গড়ে উঠতে অন্যদিকে ধরেছে ভাঙন। এরপরে মামার বাড়ি গিয়ে 2-1 বার দেখেছি ভণ্ডুল মামা 2-5 দিনের ছুটি নিয়ে বাড়িতে এসে আছেন। এটা সারাচ্ছেন, ওটাতে বেড়া বাঁধছেন, এই গাছটা খুঁড়ছেন, ও গাছটা কাটছেন। ছেলেরা আসতে চায় না কলকাতা ছেড়ে, নিজেকেই আসতে হয়, দেখাশোনা করতে হয় বলে একদিন সলজ্জ কৈফিয়ত দিলেন। পাঁচিল? হ্যাঁ, তা পাঁচিল সম্প্রতি একটু টানাটানি যাচ্ছে। সামনের বর্ষায় ঘরদোর বেঁধেছি সারা জীবন খেটে, ওই আমার বড় আদরের জায়গা। তোরা না থাকিস, আমিই গিয়ে থাকি। আমি বললুম, ওখানে কেমন করে থাকেন? সারা গাঁয়েই তো মানুষ নেই, মামার বাড়ির পাড়া তো একেবারে জনশূন্য হয়ে গেছে। কি করি বাবা, ওই বাড়িখানার ওপর বড় দম আমার যে। দেখো, চিরকাল পরের বাসায় পরের বাড়িতে মানুষ হয়ে ঘরের কষ্ট বড় পেয়েছিলুম, তাই ঠিক করি বাড়ি একখানা করবই। ছেলেবেলা থেকে ওই গাঁয়েই কাটিয়েছি, ওইখানটা ছাড়া আর কোথাও মন বসে না। চিরকাল ভাবতুম
রিটায়ার করে ওখানেই বাস করব। একটা আস্তানা তো চাই। এখন না হয় ছেলেপিলে নিয়ে বাসায় বাসায় ঘুরছি, কিন্তু এরপরে দাঁড়াবো কোথায়? তাই জলাহার করেও সারা জীবন কিছু কিছু সঞ্চয় করে ওই বাড়িখানা করেছিলুম। তা ওরা তো কেউ এলো না, আমি নিজেই থাকি। না থাকলে বাড়িখানা তো থাকবে না। আর এককালে না এককালে ছেলেদের তো এসে বসতেই হবে বাড়িতে। কলকাতার বাসায় বাসায় তো চিরকাল কাটবে না। তারপর মামাদের মুখে ভন্ডুল মামার কথা আরও সব জানা গেল। ভন্ডুল মামা একা বিজন বনের মধ্যে নিজের বাড়িখানায় থাকেন। তার এখনো দৃঢ় বিশ্বাস তার ছেলেরা শেষ পর্যন্ত ওই বাড়িতেই গিয়ে বাস করবে। তিনি এখনো এই জায়গাটা ভাঙছেন, ওটা গড়ছেন, নিজের হাতে দা নিয়ে জঙ্গল সাফ করছেন। ছেলেদের সঙ্গে বনে না, ওই বাড়ির দরুনই মনান্তর। স্ত্রীও ছেলেদের দিকে। ছেলেরা বাপকে সাহায্যও করে না। ভন্ডুল মামা গাঁয়ে একখানা ছোট মুদির দোকান করেছিলেন। লোক নেই তার কিনবে কে? যা দু এক ঘর খদ্দের জুটেছিল, ধার নিয়েই দোকান উঠিয়ে দিলে। এখন ভন্ডুল মামা এ গাঁ ও গাঁ বেরিয়ে কোনো চাষার বাড়ি থেকে 2 কাঠা চাল, কারুর বাড়ির 5টা বেগুন এইরকম করে চেয়ে চিনতে এনে বাড়িতে হাঁড়ি চড়িয়ে 2টো ফুটিয়ে খান। তারপর ধীরে ধীরে অনেক বছর কেটে গেল। আমি ক্রমে বিএ পাশ করে চাকরিতে ঢুকলুম। মামার বাড়ি আর যাইনে, কারণ সে গ্রাম আর যাবার যোগ্য নয়। মামার বাড়ির পাড়ার গাঙ্গুলিরা, রায়েরা, ভরেরা সব একে একে মরে হেজে গেল। যারা অবশিষ্ট রইল তারা বিদেশে চাকরি করে। ম্যালেরিয়ার ভয়ে গ্রামের 30 মারায় না। ও পাড়াতেও তাই জীবন মজুমদারের প্রকাণ্ড দোতলা বাড়ির ছাদ ভেঙে ধূলিসাৎ হয়ে গিয়েছে। শুধু একদিকে দোতলা সমান দেওয়ালটা দাঁড়িয়ে আছে। যে পুজোর দালানে ছেলেবেলায় কত উৎসব দেখেছি, এখন সেখানে বড় বড় জগডুমুরের গাছ। দিনেই বোধহয় বাঘ লুকিয়ে থাকে। বিখ্যাত রায়দিঘি মজে গিয়েছে, দামে বোঝায়। জল দেখা যায় না। গরু বাছুর কচুরিপানার দামের ওপর দিয়ে হেঁটে দিব্যি পার হতে পারে। সন্ধ্যা রাতেই গ্রাম নিশুতি হয়ে যায়। 2-1 ঘর নিরুপায় গৃহস্থ, যারা নিতান্ত অর্থাভাবে এখনো পৈতৃক ভিটেতে ম্যালেরিয়া জীর্ণ হাতে সন্ধ্যাদীপ চালাচ্ছে। সন্ধ্যা উত্তীর্ণ হতে না হতেই তারা প্রদীপ নিভিয়ে শয্যা আশ্রয় করে। তারপর সারা রাত ধরে চারিধারে শুধু প্রহরে প্রহরে শৃগালের রব ও নৈশ পাখির ডানা ঝটাপটি। আমার মামারাও গ্রামের ঘর বাড়ি ছেড়ে শহরে বাসা করেছেন। ছোট মামার ছেলের অন্নপ্রাশন উপলক্ষে সেখানে একবার গিয়েছি। ব্রাহ্মণ ভোজনের কিছু আগে একজন শীর্ণকায় বৃদ্ধ একটা পুঁটুলি হাতে বাড়িতে ঢুকলেন। 1 পা ধুলো, বগলে একটা ময়লা সাদা কাপড় বসানো বাঁশের বাঁটের ছাতা। প্রথমটা চিনতে পারিনি, পরে বুঝলুম ভন্ডুল মামা। এত বুড়ো হয়ে পড়েছেন এর মধ্যে। শহরে এসে মামাদের নতুন সভ্য শৌখিন আলাপি বন্ধু বান্ধব জুটেছে। তাদের পোশাক পরিচ্ছদের ধরনে ও কথাবার্তার সুরে ভন্ডুল মামা কেমন ভয় খেয়ে সংকোচের সঙ্গে নিমন্ত্রিত ভদ্রলোকদের শতরঞ্চির এক কোণে বসলেন। তিনিও নিমন্ত্রিত হয়েই এসেছিলেন বটে, কিন্তু মামারা তখন শহুরে বন্ধুদের আদর অভ্যর্থনায় মহা ব্যস্ত। তাঁর আগমন কেউ বিশেষ লক্ষ্য করেছে এমন মনে হলো না। আমি গিয়ে ভন্ডুল মামার কাছে বসলুম। চারিধারে অচেনা মুখের মধ্যে আমায় দেখে ভন্ডুল মামা খুব খুশি হলেন। আমি জিজ্ঞেস করলুম, আপনি কি কলকাতা থেকে আসছেন? ভন্ডুল মামা বললেন, না বাবা,
আমি রিটায়ার করেছি আজ বছর 5 হবে। গায়ের বাড়িতেই আছি। ছেলেরা কেউ আসতে চায় না। অন্নপ্রাশন শেষ হয়ে গেল। ভন্ডুল মামা কিন্তু মামার বাড়ি থেকে আর নড়তে চান না। 4-5 দিন পরে কিছু চাল ডাল আর বাসি সন্দেশ রসগোল্লা নিয়ে দেশে রওনা হলেন। পায়ে দেখি কটক থেকে কিনে আনা বড় মামার সেই পুরনো চটি জুতো জোড়া। আমায় দেখিয়ে বললেন, নবীন কটক থেকে এনেছে। দেখে বড় শখ হলো। বয়স হয়েছে, কবে মরে যাব। বললুম, তা দাও নবীন। জুতো জোড়াটা পুরনো হলেও এখনো 2-3 মাস যাবে। বাড়িতে একজোড়া রয়েছে, আঙুলে বড় লাগে বলে খালি পায়েই। তিনি বাড়ির বার হয়ে গেলেন। আমি চেয়ে চেয়ে দেখলুম শীর্ণকায় ভন্ডুল মামা ভারী চাল ডালের মোটের ভারে একটু সামনের দিকে ঝুঁকে চটি জুতোয় ফটাং ফটাং শব্দ করতে করতে স্টেশনের পথে চলেছেন। হঠাৎ আমার মনে তাঁর উপরে আমার বাল্যের সেই রহস্যময় স্নেহ ও অনুকম্পার অনুভূতিটুকু কতকাল পরে আবার যেন ফিরে এলো। আমি চেঁচিয়ে বললুম, একটু দাঁড়ান মামা, আপনাকে তুলে দিয়ে আসি। ভন্ডুল মামার পুঁটুলিটা নিজের হাতে নিলুম। টিকিট করে তাকে গাড়িতেও তুলে দিলুম। ট্রেনে উঠবার সময় এক মুখ হেসে বললেন, যেও না হে একদিন, বাড়ি দেখে এসো আমার। খাসা করেছি, কেবল পাঁচিলটা এখনো যা বাকি। কি করি, আমার হাতে আজকাল তো আর কিছু নেই। ছেলেরা নিজেদের বাসার খরচই চালিয়ে উঠতে পারে না। অবশ্যই ওদের জন্যই তো সব। দেখি, চেষ্টায় আছি। সামনের বছরে যদি। ভন্ডুল মামার সঙ্গে আর আমার দেখা হয়নি, কিন্তু এর মাস কতক পরে তার বড় ছেলে হরি সাধনের সঙ্গে কলকাতায় দেখা হয়েছিল। ম্যাকমিলান কোম্পানির বাড়িতে চাকরি করে। জিনের কোট গায়ে, হাতে বইয়ের আকারের খাবারের কৌটো, মুখে এক গাল পান। বউবাজারের ফুটপাত দিয়ে বেলা 10টার সময় অফিসে যাচ্ছে। আমি ভন্ডুল মামার কথা তুললুম। হরিসাধন বললে, বাবা দেশের বাড়িতেই আছেন। আমরা বলি আমাদের সংসারে এসে থাকুন, তাতে রাজি নন। বুদ্ধি সত্যি তো কিছু ছিল না বাবার, নেইও। সারা জীবন যা রোজগার করেছেন ওই জঙ্গলের মধ্যে এক বাড়ি করতে গিয়ে সব নষ্ট করেছেন। নইলে আজ 1000-4-5 টাকা হাতে জমত। ও গায়ে যাবেই বাকে। রামও যেমন জঙ্গল তেমনি ম্যালেরিয়া। তাছাড়া লোকজন নেই, অসুখ হলে একটা ডাক্তার নেই। 4-5 হাজার টাকা খরচ হয়ে গেছে বাড়ির পেছনে। বেচতে গেলে এখন ইট কাঠের দরেও বিক্রি হবে ভেবেছেন? কে নিতে যাবে? পাগল আপনি? আমি বললুম, কথাটা ঠিক বটে, কিন্তু ভেবে দেখো, তোমার বাবা যখন বাড়িটা প্রথম আরম্ভ করেছিলেন তখন জাজ্জল্যমান গ্রাম। বাড়িটা তৈরি করতে এত দেরি হয়ে গেল যে ইতিমধ্যে গাঁ হয়ে গেল শ্মশান। লোকজন উঠে অন্যত্র চলে গেল, আর সেই সময় তোমাদের বাড়ির গাঁথুনিও শেষ হলো। কার দোষ দেবে? তারপর ভন্ডুল মামার আর কোনো সংবাদ রাখিনি অনেক কাল। বছর 3 আগে একবার মেজো মামা চেঞ্জে গিয়েছিলেন দেওঘরে। পুজোর ছুটিতে আমিও সেখানে যাই। তার মুখেই শুনলুম ভন্ডুল মামা সেই শ্রাবণেই মারা গিয়েছেন। অসুখ বিসুখ হয়ে কদিন ঘরের মধ্যেই ছিলেন, কেউ বিশেষ দেখাশোনা করেনি। আর আছেই বা কে গাঁয়ে যে দেখবে? এ অবস্থায় ঘরের মধ্যে মরে পড়েছিলেন। 2-3 দিন পরে সবাই টের পায়, তখন ছেলেদের টেলিগ্রাম করা হয়। ভন্ডুল মামার এখানেই শেষ। এরপর আমি আর কখনো মামার বাড়ির গ্রামে যাইনি, হয়তো আর কোনোদিন যাবও না। বাড়িটাও আর দেখিনি, কিন্তু জ্ঞান হয়ে পর্যন্ত
যে বাড়িটা গাঁথা হতে দেখেছি সেটা আমার মনের মধ্যে একটা অদ্ভুত স্থান অধিকার করে আছে। আমার কল্পনায় দেশের মামার বাড়ির গ্রামের এক গলা বনের মধ্যে শীতের দিনের সন্ধ্যায় ভণ্ডুল মামার বাড়িটা একটা কায়াহীন উদ্দেশ্যহীন রূপ নিয়ে মাঝে মাঝে দাঁড়িয়ে থাকে। সেই গাছ গজানো উঠোনটাতে ঢোকবার পথ বনে ঢাকা, দরজা জানলার কপাট নেই, থামে থামে কাঠোমাল পর্যন্ত গাঁথা হয়েছে। আমার জীবনের সঙ্গে ভণ্ডুল মামার বাড়িটার এমন যোগ কি করে ঘটল সেটা আজ ভেবে আশ্চর্য হয়ে যায়। আমার গল্পের আসল কথাই তাই। অমন একটা সাধারণ জিনিস কেন আমার এমন মন জুড়ে বসে রইল, অথচ কত বড় বড় ঘটনা তো বেমালুম মন থেকে মুছেই গিয়েছে। বিশেষ করে এইসব শীতের সন্ধ্যাতেই মনে পড়ে, এই জন্যে যে 5 বছর বয়সে এই শীতের সন্ধ্যাবেলাতেই বাড়িটা প্রথম দেখি। অবিনাশবাবুর ছাত্রটি মুড়ি নিয়ে এলো। আপনাদের মতামত আমাকে সমৃদ্ধ করে, তাই অবশ্যই বলবেন আজকের গল্প পাঠ আপনাদের কেমন লাগলো। যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থাকুন না প্লিজ। একটু লাইক শেয়ার এগুলো নিশ্চয়ই বলে দিতে হবে না। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অপেক্ষা রাখবেন পরবর্তী গল্পের। নমস্কার।